This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার জন্য বিচার আর চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে বেশিরভাগ সরকারি হাসপাতালে চলছে কর্মবিরতি। ইন্টার্ন, জুনিয়র ডাক্তাররা আন্দোলনে শামিল হওয়ায় বিঘ্নিত হয়েছে রোগী পরিষেবা। আন্দোলনরত চিকিৎসকদের এবার কাজে ফেরার আবেদন জানালো সুপ্রিম কোর্ট। যদিও এখনই কর্মবিরতি তোলার পক্ষপাতী নন আন্দোলনকারীরা। ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। মহিলা চিকিৎসককে ধর্ষণ হত্যা, আরজিকর কাণ্ডে তোলপাড় হচ্ছে বাংলা সহ গোটা দেশ। তিলোত্তমার জন্য বিচার চেয়ে কাজকর্ম বন্ধ রেখে আন্দোলনে সামিল একাধিক সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তার, ইন্টার্ন থেকে শুরু করে সিনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। এর জেরে ব্যাহত হচ্ছে পরিষেবা। সিনিয়র ডাক্তাররা পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকে সমর্থন করে অনেক রোগী পরিষেবা না পেয়েও চুপচাপ হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন। কিন্তু সমস্যায় পড়েছেন গুরুতর অসুস্থরা। তাঁদের তো বাড়িতে থাকার উপায় নেই। এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলনের জেরে বন্ধ ওপিডি সহ অন্যান্য বিভাগ। আন্দোলনরত চিকিৎসকদের এবার কাজে ফেরার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। সমাজের স্বার্থেই চিকিৎসকদের কাজে ফিরতে বলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। চিকিৎসা পরিষেবা সচল রাখতে কর্মবিরতি তুলে নিতে বলল আদালত। কি ভাবছেন আন্দোলনকারীরা? অর্ডারটা পেলে এই নিয়ে ডিটেইলস যে বক্তব্য, কখন আসবে, কতদিন থাকবে, কিভাবে এগুলো রিপ্লাই হবে, তার সাথে আমাদের রেসিডেন্টদের এবং বাকিদের সম্পর্ক, এই জায়গাগুলো সম্পর্কে আমরা অর্ডারটা দেখে আমাদের সুযোজিত মতামত রাখবো। সুপ্রিম কোর্টের ওপরে সম্পূর্ণ আস্থা রেখেই আন্দোলনকারী চিকিৎসকরা জানাচ্ছেন যে তাদের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ওপরে তারা প্রত্যেকটি কলেজের প্রতিনিধি নিয়ে জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে গঠন করা হয়েছে সেখানে সবিস্তারভাবে আলোচনা করা হবে তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে। তার আগে প্রাথমিক প্রতিক্রিয়ায় তারা যেটা জানিয়েছেন যে কর্মবিরতি চলবে। কর্মবিরতি চালিয়ে যাওয়ার পিছনে আন্দোলনকারীদের যুক্তি, এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তির জড়িত থাকার অভিযোগ উঠছে, যারা হয়তো ক্যাম্পাসের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। যদি একাধিক ব্যক্তি জড়িত হয় তাহলে এখনো তারা প্রকাশ্যে ছাদের আলোয় ঘুরে বেড়াচ্ছে এই ক্যাম্পাসের বাইরে, তাহলে আমরা কিভাবে সুরক্ষিত ফিল করতে পারি? সেগুলোর তদন্ত প্রক্রিয়ার প্রশ্নে আমরা সন্তুষ্ট হচ্ছি, স্যাটিসফাইড একটা অ্যান্সার পাচ্ছি, ততক্ষণ অবধি আমাদের সেফটি সিকিউরিটির প্রশ্নটা জড়িত হয়ে আছে। কর্মবিরতি নিয়ে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন জরুরি বৈঠক ডাকে। সেখানেই তাদের পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি হবে। এদিকে চিকিৎসকদের দাবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দিয়েছে সুপ্রিম কোর্ট। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে 7 সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণ এবং নির্দেশকে স্বাগত জানিয়েছেন তিলোত্তমার মা ও বাবা। TV9 বাংলাকে বলেছেন, ছাত্রছাত্রীরা অনেক লড়াই করছেন আমাদের জন্য, ছাত্রছাত্রীরা যেন নিরাপদে থাকে, নিশ্চয়ই ভালো। আর কি বললেন তারা, দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে, কিভাবে সরকারি হাসপাতালে নিরাপত্তা থাকবে, তারপর আরো অনেক কিছু বলা হয়েছে যে বায়োমেট্রিক চালু করতে হবে, বাইরের লোক যাতে ঢুকতে না দিতে পারে। আপনার মেয়ে কোথাও আজ উদাহরণ হয়ে দাঁড়ালো। একজন মা হিসেবে ভবিষ্যতে যারা পড়তে আসবেন মেডিসিনে বা চিকিৎসক হিসেবে পড়তে আসবেন, মা হিসেবে কি বলবেন যে এই নিরাপত্তাগুলো মানে এতদিন পরে মনে হয়েছে, তাও যদি হয় ভবিষ্যতে যদি সুরক্ষিত হয়, তাও বলবো যে আমরা হারিয়েছি কিন্তু পরে যেন আর কারো না হারাতে হয়, এটাই সবাই সুষ্ঠুভাবে বাঁচতে পারবে। এটাও আমাদের একটা সান্ত্বনা। আরজি করে কেন্দ্রীয় বাহিনী থাকছে তাদের নিরাপত্তার জন্য, এইটা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া? হ্যাঁ, বললাম তো, এটাই একটাই না, স্টুডেন্টরা অনেক লড়াই করছে আমাদের জন্য, স্টুডেন্টরা যাতে নিরাপদে থাকে তার দিকটা আমাদের ভালো, খুবই ভালো। এই খবরটা শুনে আমরা একটু আশ্বস্ত হয়েছি যে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিচ্ছে, ওরা অন্তত সুরক্ষিত থাকবে। ওরা তো আমাদের জন্যই লড়াইটা করছে, ওদের জন্যও করছে, যাতে পরবর্তী আর কেউ না হয় এরকম বলি। এটা ভালো। এখন আপনাদের কি মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষ আপনাদের পাশে বিচার সঠিকভাবে আসবে? মানে
আশা করছে। আশা করছি। আশা করছি, তো আমরা এখন আর কিছু করতে পারছি না। আশা সিবিআই দফতরে হাজিরা এএসআই অনুপ দত্তের ছবি দেখিয়েছিলাম আমরা আপনাদের। সূত্রের খবর যে ধৃত সিভিক সঞ্জয়ের মাথায় হাত রয়েছে এই অনুপের। পুলিশ ওয়েলফেয়ার কমিটির নেতাও অনুপ দত্ত। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, একটা কথা বলো যে এই যে অনুপ দত্ত কেন এক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ? উনি তো ঢুকলেন দৌড়ে, তারপর কি হলো? দেখো, আজকে সিবিআই দপ্তরে পৌঁছানোর পর অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদের জন্যই ডাকা হয়েছে। তার কারণ, তার একটা বড় ভূমিকা রয়েছে। তার কারণ হচ্ছে এই যে 4th ব্যাটালিয়নের ব্যারাকে, যেখান থেকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল সঞ্জয় রায়কে, সেই 4th ব্যাটালিয়নের ব্যারাকেই কিন্তু সঞ্জয় রায় থাকতো। একজন সিভিক ভলেন্টিয়ার 4th ব্যাটালিয়নের ব্যারাকে থাকতে পারে না। তাহলে নিয়ম ভেঙে কে থাকার ব্যবস্থা করে দিয়েছিল, যেটা প্রাথমিকভাবে জানা গেছে, যেটা কলকাতা পুলিশের একটা অংশ স্বীকার করছে, এই অনুপ দত্ত। তিনিও 4th ব্যাটালিয়নে পোস্টেড। তিনি পদে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হলেও বাহিনীতে তার যথেষ্ট ক্ষমতা রয়েছে। তার কারণ হচ্ছেন তিনি কলকাতা পুলিশের পুলিশ ওয়েলফেয়ার কমিটির অন্যতম মিডল র্যাঙ্ক নেতা এবং প্রথম সারির নেতা তপন মাইতির অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এবং বর্তমান সময় গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই পুলিশ ওয়েলফেয়ার কমিটি বা তাদের যে নেতা এবং তাদের যে সদস্যরা রয়েছেন, তারা শাসক দল অনুগত হওয়ার কারণে তাদের একটা ক্ষমতা বা প্রভাব রয়েছে বাহিনীতে। এবং বিরোধীরা যেটা অভিযোগ করেন, এই পুলিশ ওয়েলফেয়ার কমিটির মাধ্যমেই নিচু তলার পুলিশ কর্মীদের নিয়ন্ত্রণ করে শাসক দল। এবং সেই জায়গা থেকে তার প্রভাবেই বা তার যে আশীর্বাদেই কিন্তু এই সঞ্জয় রায়ের বারবারন্ত হয়েছিল। একদিকে যেমন 4th ব্যাটালিয়নের ব্যারাকে থাকার অনুমতি পাওয়া, অন্যদিকে আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে তার সরকারিভাবে পোস্টিং না থাকা সত্ত্বেও তার যে অবাধ যাতায়াত ছিল, সেই সমস্ত পেছনেই কিন্তু এই অনুপ দত্তর একটা ভূমিকা রয়েছে। এবং সর্বোপরি ওই দিন যখন ঘটনার পরের দিন সকালবেলা বা দুপুর বেলায় যখন প্রথম এই সঞ্জয় রায় বুঝতে পারলো যে সে মারাত্মক বিপদে পড়েছে, এরকম একটা অপরাধ সে যখন রিয়েলাইজ করলো প্রথম বিষয়টা, তখন সে বারবার কিন্তু এই অনুপ দত্তকে ফোন করেছে এবং সেই কল ডিটেলসও পাওয়া গেছে, এমনটাই কিন্তু সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে। এবং সেই সূত্র ধরেই কিন্তু আজকে অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সিজার, ধন্যবাদ তোমাকে।